1971 আমাদের ইন্ডিপেন্ডেন্ট ওয়ারের সময় ভারত কোন আকাঙ্ক্ষা নিয়ে কোন স্বার্থের কারণে আমাদেরকে সাহায্য করেছে, কি কারণে? তাদের অতি নিশ্চিত তাদের একটা স্বার্থ আছে। স্বার্থটা আসলে কি? বেশ কিছুদিন আগে ভারত একটা ম্যাপ ছেড়েছিলেন, বা উইকিপিডিয়া আপনারা সার্চ দিলে দেখবেন অখণ্ড ভারত। এটা হলো ভারতের ম্যাপ। এর ভিতরে আপনারা খুঁজে পাচ্ছেন আমার বাংলাদেশকে, দেখেন তো এর ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশ নাই। আরেকটা ম্যাপ যদি আপনাকে দেখাই, এই দেখুন টোটালটাই অখণ্ড ভারতের ম্যাপ। এর ভিতরে আপনি কি আপনার স্বদেশ ভূমিকে খুঁজে পান? আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ ভারত একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে। এই মর্মে তারা অনেক বড় একটা ম্যাপ তৈরি করেছে। সেই ম্যাপের ভিতরে আপনার স্বাধীন দেশের মানচিত্র বা পতাকা বা মানচিত্র বিলীন হয়ে গেছে। এটা হলো অখণ্ড ভারত। আর খণ্ডিত বাংলাদেশ বলতে আবারও বলছি, উত্তরবঙ্গকে আলাদা করে ফেলা। কেন? তাদের চিকেন নেকের জন্য নাকি আমাদের বাংলাদেশের উত্তর অংশ তাদের জন্য সমস্যার কারণ। কেউ বলছে চট্টগ্রামকে আলাদা করে ফেলবে। এই তো আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে আমরা বারংবার দেখতেছি বাংলাদেশ শান্তিপূর্ণ একটা রাষ্ট্র। আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিলেন, এই জন্য আমরা তাদের প্রতি সবসময় সম্মানের সাথে কথা বলি। কিন্তু আপনারা জানেন কোনো রাষ্ট্র কি কখনো তার রাষ্ট্রের স্বার্থের বাইরে কোনো রাষ্ট্রকে সাহায্য করে? 1971 আমাদের ইন্ডিপেন্ডেন্ট ওয়ারের সময় ভারত কোন আকাঙ্ক্ষা নিয়ে কোন স্বার্থের কারণে আমাদেরকে সাহায্য করেছে, কি কারণে? তাদের অতি নিশ্চিত তাদের একটা স্বার্থ আছে। স্বার্থটা আসলে কি? এটা আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে। আমরা দেখেন খণ্ডিত ভারত, খণ্ডিত বাংলাদেশ এবং অখণ্ড ভারতের প্রশ্নে আমরা বলতে চাই 11 জুন বাংলাদেশে আসেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী মহোদয়। তিনি এসে বলেছিলেন আমি 140 কোটি নিয়ে ভাবছি না, সাথে 20 কোটি, সাথে 160 কোটি নিয়ে ভাবতেছি। আমি এর বাইরে অন্য কিছু ভাবতেই পারতেছি না। তিনি আবার একটা কথা বলেছিলেন, একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা। আসলে একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা এটা ভূপেন হাজারিকার একটা গানের অংশ। মাঝখান থেকে কয়েক লাইন শেষ করে তিনি একই যন্ত্রণা শেষ লাইনটা উল্লেখ করেছিলেন। তা আমি আপনাদের সামনে সেই কবিতাটা একটু পাঠ করে শোনাই। কবিতার আসলে কি ছিল? মূলত শিবদাস বন্দ্যোপাধ্যায় 1970 ওয়ারে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের উদ্দেশ্যে এবং পশ্চিম বাংলার উদ্দেশ্যে একটা কবিতা লিখেছিলেন। এটা হলো গঙ্গা আমার পদ্মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। একই আকাশ একই বাতাস এক হৃদয়ে একই তো শ্বাস, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা। পরবর্তীতে 4 লাইন বাদ দিয়ে তিনি বলছেন সুখ দুঃখের বুকের মাঝে একই যন্ত্রণা। তো ভাই আমাদের ভিতরে আর আপনাদের ভিতরে যদি একই যন্ত্রণা থেকে থাকে, তাহলে আমরা গতকালকেও দেখলাম আমাদের সীমান্তে বিজিবিকে কেন পানির নিচে দাঁড়িয়ে আমাদের সীমান্ত পাহারা করতে হয়। আপনারা একটু দেখুন বিজিবিকে কেন পানির নিচে দাঁড়িয়ে আমাদের সীমান্ত পাহারা করতে হয়, এটা আমি আপনাদের কাছে জানতে চাই। এই যে দেখুন গতকালকের বিষয়, পুশ ইন করতেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বারংবার হুমকি দিয়েছেন বাংলাদেশকে দখল করে নেবেন। এটাকে আমরা বলতে পারি না আমাদের তারা অখণ্ড ভারতের উদ্দেশ্যে কথাগুলো বলতেছেন? অর্থাৎ মানুষ যেটা খায় সেটাই ঢেকুর ওঠে, যেটা ভিতরে কল্পনা করে সেটাই জবান দিয়ে বাইর হয়। আমরা তবে শান্তিপ্রিয় বাঙালি জনতা, আমরা তো কথা বলি না। দেখেন আপনারা দেখুন বিজিবিরা পানি বুক সমান পানির ভিতরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী বিজিবি তারা পানির ভিতরে দাঁড়িয়ে দিয়ে আমাদের সীমান্ত পাহারা করছেন পুশিন ঠেকানোর জন্য। আর আপনি এসে বলছেন একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা। এই হলে আপনার যন্ত্রণা, আমাদেরকে যন্ত্রণায় ফেলে রাখা। আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা। আবার এটা যেটা বলতে চাই যে দেখেন আমাদের সীমান্তে শান্তির পতাকা নিয়ে আমাদের বিজিবির অতন্ত্র পাহারা দিচ্ছেন। আমাদের এই দীনেশ ত্রিবেদী মহোদয় তিনি যখন 11 জুন আমাদের দেশে পদার্পণ করেন, 160 কোটি জনতার ভাবনা ভাবতেছেন। আমরা আপনার অনুরোধ করবো 160 কোটি জনতার জিম্মাদারি আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে জিম্মাদারি দিয়েছে 140 কোটি জনতার, আমাদের 20 কোটি জনতার ভাবনা আমাদেরকে ভাবতে দিন। 1970 ওয়ারে আপনারা আমাদেরকে স্বাধীনতার ক্ষেত্রে সাহায্য করেছেন, আপনাদেরও ব্যক্তি স্বার্থ বিদ্যমান আছে। কেমন ব্যক্তি স্বার্থ বিদ্যমান? 1975 সিকিম যখন তারা অধিকার করে নিল, যদি আমাদের তদানীন্তন সময়কালের সেনাবাহিনী এবং রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হতেন, বাংলাদেশ হতো পরবর্তী সিকিম, পূর্বের সিকিম, আগে সিকিম হয়ে যেত। মনে কিছু নেন না ভাই, বঙ্গবন্ধুর নাম বলে অনেকে মাইন্ড করবে না, কারণ যেটা সত্য সেটা বলতেই হবে। শেখ মুজিবুর রহমানের দূরদর্শী সিদ্ধান্ত ছিল সেটা, এবং বাংলাদেশ সেনাবাহিনীর 12 মার্চ 1972 সালে তিনি ভারতের সেনাবাহিনীকে পুশব্যাক না করতেন, ফেলে না পাঠাতেন, বাংলাদেশ প্রথমে সিকিম হতো, পরবর্তী 1975 সালে গিয়ে পরবর্তী সিকিম হতো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারত। আমরা বলতে চাই কেন সিকিম হতো? কারণ সিকিমকে কেন্দ্র করে তারা বলেছিল আসো তোমাদের পররাষ্ট্রনীতি, তোমাদের নিরাপত্তা, এই সমস্ত জিম্মাদারিগুলো আমাদেরকে দাও। 1967 থেকে 1975 মাত্র 8 বছরের মধ্যে সিকিমের স্বাধীনতা শেষ। মূলত শুরু করেছিল 73 থেকে 75। যখন বাংলাদেশের সিকিম প্ল্যান ব্যর্থ হয় তখন তারা ভারতে গিয়ে সিকিম প্ল্যান ফাইনাল করে। আপনি আমাদেরকে শোনাচ্ছেন 1970 ওয়ার ইন্ডিপেন্ডেন্ট ওয়ারের সময় একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা। আমরা তো আপনাদের যন্ত্রণায় সবসময় যন্ত্রণায় কাতর হচ্ছি।
আপনার শুভেন্দু অধিকারীকে বলে দেন পুশিন যেন না করে, পুশিন থামাই দিতে বলেন। আমাদের অতন্ত্র প্রহরীরা অত্যন্ত যন্ত্রণায় আছে আপনার এই শুভেন্দু অধিকারীর কারণে। আবার একটা কথা বলতে চাই, দেখেন যেখানে আমরা বলেছিলাম ভারতের আধিপত্যবাদের খণ্ডিত বাংলাদেশের অখণ্ড ভারত, কে কারা পর্যালোচনা। এবার দেখেন পর্যালোচনা কয়েকটা কথা বলে দিই ভাই। 12 জুন অর্থাৎ 11 জুন 12 জুন তখন তিনি আসেন, আর 11 জুন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল আপনারা জানেন, পলাশবাড়িতে রাম মন্দির, রাম ভাস্কর্য প্রতিষ্ঠা করছে তারা, রামের ভাস্কর্য। তো ভাই আপনারা রামের ভাস্কর্য প্রতিষ্ঠা করেন, মূর্তি প্রতিষ্ঠা করেন। ইতোপূর্বে আমরা দেখেছি মূর্তিগুলো ছিল কোথায়, মূর্তিগুলো ছিল মূলত মন্দিরের মধ্যে, আরাধ্য জিনিস থাকে মন্দিরের মধ্যে। আরাধনার জায়গা কোথায়, মন্দির না বাইরে ভাই বলেন তো? আপনারা দেখেন তো মসজিদে নামাজ হয় না বাইরে নামাজ পড়ে মানুষ, জামাতে মসজিদে নামাজ পড়ে। আরাধনার জায়গাগুলো মন্দিরের ভিতরে না বাইরে ভাই? মন্দিরের ভিতরে। তো আমরা দেখলাম তারা 81 ফুট উচ্চতা সম্পন্ন একটা ভাস্কর্য মূর্তি তৈরি করছেন পলাশবাড়িতে। আপনারা আপনাদের মূর্তি তৈরি করতে পারেন, আমাদের কোনো বলার কিছু নাই, কিচ্ছু বলার কিছু নাই আমাদের। কিন্তু ইতোপূর্বে তেমনটা হয় নাই, ওই ভারতীয় কোথাও 81 ফুট উচ্চতা সম্পন্ন রামের মূর্তি তৈরি করে নাই। আবার আপনারা পরবর্তীতে যখন 15 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আপনারা মশাল মিছিল করলেন, বারংবার হুমকি দিলেন আপনারা একাধিকবার, প্রত্যেকটা জায়গায় উপজেলায় মন্দির রামের মূর্তি তৈরি করা হবে। যদি আপনাদের ভালো না লাগে দেশ ছেড়ে চলে যান, যদি ভালো না লাগে গাইবান্ধা ছেড়ে চলে যান, যদি প্রয়োজনে আবার একটা মেয়ে তিনি ছিলেন আপনার চক্রবর্তী, ওনার মেয়েটার নাম যেন কি, ও সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী। তিনি 2016 সালের 22 মে থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি কি জানেন না বাংলাদেশের 123-এর ক ধারা? তিনি কি জানেন না বাংলাদেশের 124-এর ক ধারা? যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের মধ্যে প্রদেশ গঠন করতে চায় এবং বিদেশি হস্তক্ষেপ কামনা করে তাকে যাবজ্জীবন এবং ফাঁসির রায়ে দণ্ডিত করা হয়। তিনি কি জানেন না? তিনি তো আইনজীবী, তিনি জানেন। অর্থাৎ একজন আইনজীবী পরিপূর্ণরূপে প্রজ্ঞার সহিত আইন জেনে বুঝে এই বক্তব্যটা উপস্থাপন করলেন। আমরা কি এটা বলতে পারি না অখণ্ড ভারতের এজেন্ট তারা? বললে কি আমাদের বেশি বলা হয়ে যাবে? যদি তারা অখণ্ড ভারতের প্রজেক্ট চালু করতে পারে, যদি তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করবার নীল নকশা প্রণয়ন করতে পারে, তাহলে আমরা যদি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য আমরা কি 123 এবং 124-এর কথা ব্যবহার করতে পারি না? তারই পাশে আরেকজন, তিনি বারংবার অখণ্ড ভারতের ঘোষণা দিয়ে থাকেন, হাইকোর্টের একজন আইনজীবী গোবিন্দ পরমাণিক। তিনি দেখছেন তারা একই সুরে কথা বলছেন। তারপরে কি হলো ভাই, 19 তারিখে শাহবাগে তারা এসে গণজমায়েত করলেন, সেখানে একই বক্তব্য তাদের। কুরুক্ষেত্রে ঘোষণা দিচ্ছে তারা, কুরুক্ষেত্র হবে, এবং তারা বলছেন এদেশের ভূমি আমাদের, এটা আমাদের এদেশের আমরা ভূমিপুত্র। আমি তাদেরকে বলতে চাই পৃথিবীতে কোনো জাতি ভূমিপুত্র নয়, এমনকি ইসরায়েল যেটা বলছেন তারা নিজের ভূমিপুত্রের দাবি করে। আপনারা জানেন ইসরাইল আলাইহিস সালাম, যার নাম ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তার দাদার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম, বাড়ি কোথায়? বাড়ি ইরাকের বসরা শহরে। তিনি আসছিলেন ফিলিস্তিনিতে। ইসরায়েলটা যদি দাবি করে যে আমরা সেই এলাকার ভূমিপুত্র, ঠিক হবে? ইব্রাহিম আলাইহিস সালাম তো 2 পুত্র ছিলেন, একটা ইসমাইল আলাইহিস সালাম আর ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনিতে আর ইসমাইল আলাইহিস সালাম ছিলেন আরবে। সুতরাং সেই ইসহাক আলাইহিস সালামের পরবর্তী ছেলের নামই ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, যাকে বলা হয় জ্যাকব বা ইসরাইল। সেই থেকে বলা হয় বনি ইসরাইল। তারা তো নিজেদেরকে ভূমিপুত্র দাবি করতে পারেন, আপনি কোথাকার ভূমিপুত্র? অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে 200-এর আগে আপনারা তখন এরিয়ান অর্থাৎ আর্য আসছিলেন কোথা থেকে? সেই সেন্ট্রাল এশিয়া পার হয়ে ওই এলাকা থেকে আসছিলেন। আপনারা জানেন এরিয়ান শব্দের অর্থ আর্য। এই এরিয়ান শব্দ থেকে 1935 সালে ইরান রাষ্ট্রের জন্ম হয়েছে, এবং এই এরিয়ান বেদের লেখক থেকে শুরু করে সবই আর্যরা। যদি বলতে পারে ইরানের পূর্বপুরুষরা, তাহলে আমরা যদি বলি তাহলে গো ব্যাক টু ইওর প্যাভিলিয়ন, আপনি আপনার জায়গায় ফিরে চলে যান। এটা তো আপনি ভূমিপুত্র না, আপনি আমাদেরকে ইতিহাস শেখাবেন? পারেন তো ভুলটা প্রমাণ করে দিয়ে যান। সুতরাং আপনারা তো দেশের ভূমিপুত্র নন। আপনি কেন তাহলে এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বাংলাদেশের বিপক্ষে? কেন বাংলাদেশকে একটা যুদ্ধের দিকে ঢেলে দিচ্ছেন আপনারা? আমরা দেখি বাংলাদেশে একটা নির্দিষ্ট শ্রেণী আছে, কিছু টাকা পয়সা হলে এক ঠ্যাং বাংলাদেশে আর এক ঠ্যাং নাকি ভারতে। এটা তো হতে পারে না, এটা তো আপনারা করতে পারেন না। আমরা কঠিনভাবে বলতেছে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করবো 123-এর ক ধারা এবং 124-এর ক ধারা বলবৎ করতে হবে, এবং বাংলাদেশকে তারা খণ্ডিত করে, অর্থাৎ তারা প্রথমে তাদের প্রথম প্রজেক্ট যদি পারে বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করবে, কেবল উত্তর অংশ নেবে, দক্ষিণ অংশ নেবে, আর যদি তাদের প্রজেক্ট বাস্তবায়ন করতে তারা অখণ্ড ভারতের অংশ তৈরি করবে। এটা তো হতে পারে না। আবার আমরা বলতে চাই 1971 সালে আপনারা আমাদের স্বাধীনতার সময় সাহায্য করেছিলেন, কিন্তু আপনারা কিন্তু সেনাবাহিনী নিয়ে যান নাই, আপনারা সেনাবাহিনী হোল্ড করে গেছিলেন। যদি সেনাবাহিনী হোল্ড করতে এখানে আরো সুদীর্ঘ সময় থাকতো, আপনাদের চিন্তা চেতনা কিন্তু ডিফারেন্ট ছিল। এটা বুঝতে পেরে বাংলাদেশ সেনাবাহিনী তদানীন্ত সময়কালে বাংলাদেশ সেনাবাহিনী তৎপর সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে পুশব্যাক করতে বাধ্য করায়। কিন্তু পরবর্তী যখন 1972 সালে আপনারা ফেল করেন, পর 1973 সালে লেন্দুক দর্জি, জানেন আপনারা কাজী লেন্দুক দর্জি সিকিমের, তাকে পড়াশোনা করে বারংবার পড়াশোনা করে তাকে পরবর্তী সেখানকার সরকারকে হটিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে 1 বছরের মধ্যে সিকিম দখল করে নেয়। আমরা দেখছি বারংবার বাংলাদেশের উপরে এরকম নীল চক্ষু নিক্ষেপ করছে একটা নির্দিষ্ট শ্রেণী। আমরা তাদেরকে অনুরোধ করবো নিজ দেশ সম্বন্ধে ভাবেন। আপনারা একই আকাশ একই বাতাস এতই আমাদের চিন্তা করছেন। 44 লক্ষ বর্গ কিলোমিটার ছিল অখণ্ড ভারতের,
সেই সময় ভারত উপমহাদেশের আমাদের কেন 1,47,000 দিচ্ছেন, কেন পাকিস্তানকে দিচ্ছেন 7.5 লক্ষ বর্গ কিলোমিটার, আপনারা কেন দিচ্ছেন 32 লক্ষ বর্গ কিলোমিটার? পারলে সমান করে বিভাজন করে দেন। আপনি যখন একই আকাশ, একই বাতাস, একই চন্দ্র নিয়ে এত স্বাদ আপনার, ভাগ করে দেন সবাইকে। আমরা বলতে চাই প্রত্যেকটা একজন কূটনৈতিকের প্রত্যেকটা কথার মধ্যে কূটনীতি বিদ্যমান থাকে। এটা সামান্য কবিতার অংশ ভাবলে চলবে না। আপনার 160 কোটি জনতা জিম্মাদারি নেবার জন্য আমাদেরকে এখানে প্রেরণ করে নাই ভারত সরকার, আপনাকে প্রেরণ করেছে 140 কোটি ব্যক্তির মুখপাত্র হিসেবে বাংলাদেশে। সুতরাং আমাদের 20 কোটি ভাবনা আমাদেরকে ভাবতে দিন।